আজিজ আহমেদের পরিবারের উপর মার্কিন নিষেধাজ্ঞা ভিসা নীতির আলোকে নয়, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। দুর্নীতির প্রতিফলন মন্তব্য ফখরুলের। অভিযোগ সত্য নয় দাবি আজিজ আহমেদের, বললেন এই নিষেধাজ্ঞা সরকারকে হ্যাও করার শামিল। ভাইদের বিরুদ্ধে তদন্তে আপত্তি নেই। উপজেলার দ্বিতীয় ধাপেও বিচ্ছিন্ন সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, গুলি। কক্সবাজারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকের ছুরিকাঘাতে নিহত এক। নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দিশেহারা মানুষ, বেশি দামে আটকে আছে বেশিরভাগ পণ্য। ঈদের আগে আর বাড়বে না আশ্বাস বাণিজ্য প্রতিমন্ত্রী। Şehidi keşşudi akıbet bixir. Birden biri dedi ama gördün dedim Geydar. Zülcenah'ın sesi gelir. এবং চোখের জলে ইব্রাহিম রাইসিকে শেষ শ্রদ্ধা। তাবরিজে শেষ যাত্রায় লাখো মানুষের ঢল, মরদেহ পৌঁছেছে তেহরানে বৃহস্পতিবার দাফন। সংবাদ রাতে দেখছিলেন একেএসটিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নাসি। দুর্নীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তার পরিবারের সদস্যরাও দেশটিতে প্রবেশ করতে পারবেন না। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, নিষেধাজ্ঞা দেয়া যুক্তরাষ্ট্রের রুটিন কাজ। চিঠি পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বলছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিস্তারিত সাবরিনা মজুমদারের রিপোর্ট। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য ঘোষণার কথা জানানো হয়েছে। এর ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য বিবেচিত হবেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সহযোগিতা করেন। এটা করতে গিয়ে তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের একটি রুটিন ওয়ার্ক। আমাদের আমেরিকান সরকার কিন্তু অনেক দেশে অনেক পার্সোনাল লেভেলেও এই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছেন, অনেক দেশে দিয়েছে। কাজে এটা তাদের জন্য নতুন কিছু নয়। আমাদের যাকে দিয়েছেন এটা আমাদের কাছে এখনো সঠিকভাবে আমাদের কাছে আসেনি। আমরা আসলে সেটা বুঝতে পারবো কেন দিয়েছে। আর ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, এই নিষেধাজ্ঞা নির্বাচনের আগে ঘোষিত ভিসা নীতির কারণে নয়। অর্থাৎ যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছিল সেটির অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়নি, অন্য অ্যাক্টের অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। আমরা দুর্নীতির বিরুদ্ধে আমাদের সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ফর কম্ব্যাটিং করাপশন এবং আরও অন্যান্য ক্ষেত্রে আমরা একযোগেই কাজ করছি। ধন্যবাদ। দুর্নীতি দমনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একযোগে কাজ করছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। মার্কিন নিষেধাজ্ঞায় যে অভিযোগ আনা হয়েছে তা সত্য নয় বলে দাবি করেছেন সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ। একান্ত সাক্ষাৎকারে দেশ টিভিকে জানিয়েছেন, যেহেতু তিনি বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির দুটি শীর্ষ পদে ছিলেন, তাই এই নিষেধাজ্ঞা সরকারকে হ্যাও করার শামিল। অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের মুখোমুখি হয়েছেন ইফতেখার রেজা। রিপোর্ট করেছেন জুবায়ের রাজিম। দুর্নীতিতে সম্পৃক্ত থাকার অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিষেধাজ্ঞা বিষয়ে দেশ টিভির মুখোমুখি সাবেক জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ। যে অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা সত্য নয় দাবি করে তিনি বলেন, একসময় তিনি যেহেতু দুটি বাহিনীর শীর্ষ পদে ছিলেন, তাই এই নিষেধাজ্ঞা সরকারকে হেয় করার শামিল। আমি 7 বছর ডিজিবিজিবি ছিলাম, আমি 4 বছর সেনাপ্রধান ছিলাম। এই 7 বছরে এবং বাংলাদেশের ইতিহাসে আমি হলো দ্বিতীয় সেনাপ্রধান যে বিজিবিও কমান্ড করেছে, সেনাবাহিনীও কমান্ড করেছে। আরেকজন ছিলেন জেনারেল আতিক, আর কেউ কিন্তু কমান্ড করেন এই দুই বাহিনী।
কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশন 2021 সালের ফেব্রুয়ারিতে অল দ্য প্রাইম মিনিস্টার মেন নামে একটি তথ্যচিত্র প্রকাশ করে। আল জাজিরার ওই তথ্যচিত্র এবং মার্কিন নিষেধাজ্ঞা একই সূত্রে গাঁথা। আল জাজিরাতে 2021-এর 1 ফেব্রুয়ারি অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান যেটা প্রচার করা হয়েছিল, আপনি দেখেছেন? সেখানে কি এই যে দুটো অভিযোগ আনা হয়েছে, ওই একই ধরনের ডেলিগেশন ওইখানে নিয়ে আলোচনা হয়েছে, আরও অনেক কিছু ছিল, তার মধ্যে এই দুইটা ছিল। তা আমি মনে করি যে এই আল জাজিরার যে প্রচারটা হয়েছিল ওইটার সাথে এটা সম্পূর্ণভাবে সম্পৃক্ত, ওইখান থেকে হলো সূত্র। সন্তান এবং স্বজন কেউই যুক্তরাষ্ট্রে থাকে না উল্লেখ করে আজিজ আহমেদ বলেন, তাই তিনি বিচলিত নন। আমার যদি ওই দেশে যাওয়ার প্রয়োজনই না হয়, ইট ডাজ নট মেক এনি সেন্স টু মি, আমি যাবই না, আমার প্রয়োজনই নাই। সাবেক সেনাপ্রধান বলেন, তদন্ত হলে তাতে আপত্তি নেই। জানান, যেহেতু পদ নেই তাই প্রভাবিত করার সুযোগ নেই। আমি তো বলছি যে আমি আমার কোনো ভাইকে কোনো কন্ট্রাক্ট দিইনি, কোনো মিলিটারি হার্ডওয়্যারের কোনো একটা কন্ট্রাক্ট দিই নাই। এটা তো দেখতে পারে। এখন তার আমি তো আর ইয়েতে নাই, চেয়ারে নাই, দেখেন ভেরিফাই, দেখেন সে এই তুমি এই কন্ট্রাক্টটা দিয়েছো, দেখেন সে। জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ দাবি করেন, তার ভাইয়ের সাজা মওকুফ তার দায়িত্ব পাওয়ার আগে, এতে তার কোনো প্রভাব ছিল না। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে চলছে ভোট গণনা। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষণা করা হচ্ছে ফলাফল। এরই মধ্যে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে জয়ী হয়েছেন কক্সবাজারের চকরিয়ায় ফজলুল করিম সাইদি, ঈদগাঁওয়ের আবু তালেব, পেকুয়ায় সাফায়েত আজিজ রাজু, বান্দরবানের নাইক্ষুনছড়িতে চেয়ারম্যান হয়েছেন অধ্যাপক তোফাইল আহমেদ, রাজশাহীর বাগমারায় জাকিরুল ইসলাম শান্টু, দুর্গাপুরে শরীফুজ্জামান শরীফ, পুটিয়ায় আব্দুস সামাদ, লালমনিরহাটে আদিতমারিতে ইমরুল কায়েস ফারুক, কালীগঞ্জে রাকিবুজ্জামান আহমেদ বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে শেষ হলো ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট। দিনভর নির্বাচনী সহিংসতায় প্রাণ যায় একজনের, আহত অর্ধ শতাধিক। সংঘর্ষের পাশাপাশি বেশ কিছু কেন্দ্রে ঘটে জাল ভোটের ঘটনা। সহকর্মীদের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন শুভশ্রী রায়। কেন্দ্র দখল, ধাওয়া পাল্টা ধাওয়া আর দফায় দফায় প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ। দ্বিতীয় দফার উপজেলা নির্বাচনে দিনভর এমন চিত্র দেখা যায় দেশের বিভিন্ন ভোট কেন্দ্রে, ঘটে প্রাণহানির ঘটনাও। এদিন সকালে চট্টগ্রামের হাটহাজারীর জোবরা স্কুল কেন্দ্রে ভোট দেওয়াকে কেন্দ্র করে মোটরসাইকেল ও ঘোড়া প্রতীকের সমর্থকরা সংঘর্ষে জড়ায়। এ সময় এজেন্ট অফিসে ভাঙচুর চালিয়ে দেওয়া হয় আগুন, ঘটানো হয় ককটেল বিস্ফোরণও। এ সময় পুলিশ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে ত্রিপক্ষীয় সংঘর্ষে ওই কেন্দ্রের আশপাশে সৃষ্টি হয় রণক্ষেত্র। এতে একজন গুলিবিদ্ধ সহ আহত হন অন্তত 12 জন। বিকেলে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের সমর্থকদের হামলায় প্রাণ যায় টেলিফোন প্রতীকের কর্মী সমর্থক সফুর আলমের। এদিকে মঙ্গলবার ভোট গ্রহণ শুরুর কিছু সময় পরেই রাজশাহীর দুর্গাপুরে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হন 4 জন। সভাপতি সাইফুলের নেতৃত্বে পেটোয়া বাহিনী দিয়ে আমাদেরকে পেটানো হয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আনারস ও ঘোড়া প্রতীকের প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়ানোর পাশাপাশি গাইবান্ধা, শরীয়তপুর সহ বেশ কয়েকটি জেলায় ভোট কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে দ্বিতীয় ধাপের নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় সকাল 8টায়। দিনের শুরুতে ভোটার কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা বাড়ে উপস্থিতি। তবে কিছু কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যাপক উৎসাহ নিয়ে ভোট দিতে দেখা যায় তাদের। ভোট দিতে আসছি, খুব সুন্দর লাগতেছে, পরিবেশ ভালো। কেন্দ্রে সুন্দর মতন আইসি, পথে কোনো বাধা বিঘ্ন নাই। কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তায় তৎপর ছিল র্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা।
তবে রংপুরে মিঠাপুকুরে নরসিংদীর মনোহরদীতে জাল ভোট দেওয়ার অভিযোগ আসে। সে সঙ্গে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি ভোট কেন্দ্রে উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। ভোটের ফলের খবরাখবর জানবো সহকর্মীদের কাছ থেকে। প্রথমেই যেতে চাই কক্সবাজারে। সৌরভ, এ পর্যন্ত কতটি উপজেলার ফল মিলেছে আর বিজয়ী প্রার্থীরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, কক্সবাজারের 3টি উপজেলায় আজকে নির্বাচন ছিল এবং 3টি নির্বাচনী ইভিএম অনুষ্ঠিত হওয়ায় সন্ধ্যা ঘনিয়ে আস্তে আস্তে মোটামুটি ফলাফল হাতে চলে আসে। এবং আপনি যেটি বলছিলেন, আসলে 3 উপজেলায় নির্বাচনে প্রথমে নির্বাচিত হয়েছেন ফজলুল করিম সাইদি, যিনি বর্তমান উপজেলা চেয়ারম্যান, এবং তিনি পরাজিত করেছেন সাবেক সংসদ সদস্য জাফর আলমকে। জাফর আলম এই কারণেই আলোচিত কারণ তিনি জাতীয় সংসদ নির্বাচনে গেল যে সংসদ নির্বাচনটি ছিল সেখানে বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের কাছেও পরাজিত হয়েছিলেন। এবং পেকুয়াতে নির্বাচিত হয়েছেন সাফায়েত আজিজ রাজু, যিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত, যুব দলের সহসভাপতি। তিনি দল থেকে বহিষ্কৃত হয়েছেন, কিন্তু বহিষ্কৃত হয়েও তিনি জয়ের মালা পরেছেন এবারে। এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল বর্তমান যিনি উপজেলা চেয়ারম্যান রয়েছেন জাহাঙ্গীর আজিজ, তার স্ত্রী আমেনা আক্তারের কাছে তিনি পরাজিত হয়েছেন। এবং আজ সারাদিন মোটামুটি কিছু অঘটন ছাড়া কক্সবাজারের এই 3 উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ঈদগাঁও উপজেলায় একদম ভোট গ্রহণের শেষ প্রান্তে বিকেল 4টা নাগাদ একজন নিহত হয়। আমরা একটু আগে সেখানকার ঈদগাঁও থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সাথে কথা বলছিলাম। তিনি জানান যে এই ঘটনায় তারা তাদের পরবর্তী যে আইনি প্রক্রিয়াগুলো সেগুলো শুরু করেছেন এবং যে নিহতের মরদেহ ইতিমধ্যেই সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর তারা ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছেন এবং এই ঘটনায় জড়িতদের আটক এবং গ্রেফতারের জন্য তারা তাদের যে অভিযান সেটা শুরু করেছেন। তো নেন্সি, কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী নাজিম উদ্দিন। আপনি যেমনটা বলছিলেন, আসলে এই যে চট্টগ্রামে উপজেলা নির্বাচন শুরু হয়েছিল সেই হাটাজারি এবং গ্রামীণ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং কিছু সংঘর্ষের মাধ্যমে নির্বাচন শেষ হয়েছে। আমরা যদি দেখেছি ফটিকছড়ি উপজেলা সাধারণ সম্পাদক রয়েছেন নাজিম উদ্দিন, তিনি এখন পর্যন্ত বেসরকারিভাবে এগিয়ে আছেন। পাশাপাশি হাটাজারি উপজেলার মধ্যে আমরা যদি অফিসিয়ালি যেটা ঘোষণা দেওয়া হচ্ছে, এখন পর্যন্ত 106টি কেন্দ্রের মধ্যে 78টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী উপজেলা অনুযায়ী যিনি সাধারণ সম্পাদক রয়েছেন সোহরাবুদ্দিন চৌধুরী রহমান, উনি প্রায় 1,500 থেকে 2,000 ভোটে এগিয়ে আছেন। তবে বিভিন্ন মাধ্যমে আমরা যে খবর পাচ্ছি এবং বিভিন্ন অসমর্থিত সূত্রে যে খবর পাচ্ছি সেটিতে আরেকজন প্রার্থী আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী এগিয়ে আছেন বলে আমরা জেনেছি। আপনাকে আরেকটি বিষয়ে বলে রাখি, চট্টগ্রামে 4টি উপজেলা নির্বাচন হলেও রাউজান উপজেলা আসলে নির্বাচন অনুষ্ঠিত হয়নি, কারণ রাউজান উপজেলায় উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান সহ যারা রয়েছেন তারা বিনা নির্বাচন আসলে জয়ী হয়েছেন, সেই কারণে সেই উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়নি। হাটাজারি উপজেলায় যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচন আসলে দুপুরের দিকে একটি কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় 15 জন আহত হয়েছিল এবং একজন হয়েছিল বলে আমরা দেখেছি। পরে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা পশ্চিম নিয়ন্ত্রণ। এখন পর্যন্ত আমরা যে হাটাজারি উপজেলায় রয়েছি সেখানে উপজেলা পরিষদ যে হলরুম রয়েছে, এখানে সহকারী নির্বাহী কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদুজ্জামান ফলাফল ঘোষণা করছিলেন। এখানে আমরা রয়েছে, এখানে প্রার্থীরা আসছেন। তবে এখন পর্যন্ত যেটি বলা যায় পরিস্থিতি ভালো রয়েছে এবং যারা প্রার্থীরা রয়েছেন তারা আসলে যারা এগিয়ে আছেন তাদের সমর্থকরা আসলে বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল করার জন্য প্রস্তুত রয়েছেন। এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ। এখন আমরা যুক্ত হবো আমাদের সহকর্মী খুলনায় রয়েছেন রকি, আমরা রকির কাছে যুক্ত হবো। রকি। ধন্যবাদ নাজিম। আপনি জানেন যে খুলনায় কিন্তু আজ সারাদিনে
তিনটে উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যথাক্রমে ফুলতলা, দিঘুলিয়া এবং তেরোখাদায়। নির্বাচন দুই একটা ছোটখাটো অপ্রীতিকর ঘটনা ছাড়াও সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে আমাদেরকে কর্মকর্তারা জানিয়েছে। এই নির্বাচনগুলোতে কিন্তু ভোটের যে রেশিও যেটা আমাদেরকে জানিয়েছে যে টোটাল এভারেজ ভোট পড়েছে 44.51%, যেটা আসলে সন্তোষজনক বলে তারা দাবি করছে। আমি একটু জানিয়ে রাখি যে আমরা এখন এই মুহূর্তে আছি খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। এখান থেকে আসলে ফলাফল সংগ্রহ এবং পরিবেশন করছেন এখানকার রিটার্নিং কর্মকর্তা। সর্বশেষ আমাদের কাছে যে তথ্য এসেছে যে খুলনার তেরোখাদা উপজেলার 43টি কেন্দ্রের ভেতর মাত্র 5টি কেন্দ্রের ফলাফলের রেজাল্ট আমাদের কাছে এসেছে। এখানে এগিয়ে আছে আবুল হোসেন নামে একজন প্রার্থী। পাশাপাশি খুলনার ফুলতলা উপজেলার 43টি কেন্দ্রের ভিতর 12টি কেন্দ্রে ফলাফল এসেছে। এখানে এগিয়ে আছে শেখ আকরাম হোসেন। দিঘুলিয়া উপজেলার 52টি কেন্দ্রের ভিতর 11টি কেন্দ্রে ফলাফল এসেছে। এখানেও এগিয়ে আছে শেখ মারুফুল ইসলাম। আমি দর্শকদের একটু জানাতে চাই যে খুলনার যে 3টি উপজেলা আছে, 3টি উপজেলার ভিতর ফুলতলা এবং দিঘুলিয়া উপজেলায় যে দুইজন এগিয়ে আছে তারা কিন্তু বর্তমানে রানিং উপজেলা চেয়ারম্যান হিসেবে আছে। তন্নি, খুলনা থেকে উপজেলা নির্বাচনের ফলাফলের এটা ছিল আমাদের কাছে সর্বশেষ খবর। পরবর্তীতে আমরা আরো আপডেট খবর দর্শকদেরকে জানাবো। রকি, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে নাজিম এবং সৌরভ, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণের ফলাফলের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি ভালো না হলেও মোটামুটি সন্তোষজনক, এমন দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকালে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে জানান, বঙ্গবন্ধুকে অনুরোধ করে জিয়াউর রহমান বাকশাল কমিটির সদস্য পদ নিয়েছিলেন। আর আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি জানান, ভিসা নীতির আইনে এই নিষেধাজ্ঞা নয়। নিয়াজ মোর্শেদের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রাজিম। সমসাময়িক ইস্যুতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুরুতেই আসে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন প্রসঙ্গ। নির্বাচন কমিশনের দেয়া ভোটার উপস্থিতির তথ্য মোটামুটি সন্তোষজনক বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। নামি দামি বুদ্ধিজীবী আছেন, তারাও নির্বাচন সম্পর্কে অপপ্রচার করেছে, মিথ্যাচার করেছে, মানুষের আগ্রহ নষ্ট করার চেষ্টা করেছে ভোটের ব্যাপারে। তারপরও আমি মনে করি উপস্থিতি যেটাই হয়েছে, আমি খুব ভালো বলবো না, তবে বলবো মোটামুটি সন্তোষ। বিএনপি মহাসচিবকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে অনুরোধ করে বাকশাল কমিটির সদস্য হয়েছিলেন। জিয়াউর রহমান বিশেষভাবে বঙ্গবন্ধুর কাছে আবেদন করে সদস্যপদ লাভ করেছিলেন। আমি এটা চ্যালেঞ্জ করছি, এর সত্যতা তথ্যপত্র আছে, সত্যকে বিকৃত করে লাভ নেই। তখনকার পত্রপত্রিকাগুলো দেখুন। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ভিসা নীতির প্রয়োগ নয় বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। জেনারেল আজিজের বিরুদ্ধে আসলে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা ভিসা নীতির প্রয়োগ নয়, এটি অ্যাপ্রোপ্রিয়েশন আইনের, এটা কোনো ইম্পোজ করানো ভিসা নীতি। ওখানে অ্যাপ্রোপ্রিয়েশন একটা আইন আছে, সে আইনের। জুবাইর রাজিন, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরো থাকছে। গোয়েন্দা কর্মকর্তা আকরাম ও তার স্ত্রীর বিরুদ্ধে 126 কোটি টাকা অস্বাভাবিক ব্যাংক লেনদেনের অভিযোগ, মামলা করেছে দুদক। সাবেক সেনা প্রধানের উপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের সীমাহীন দুর্নীতি হচ্ছে তা সারা বিশ্ব বলছে। বলেন, অপকর্মের কারণে জনসমর্থন নেই বলে সুষ্ঠু নির্বাচনে ভয় পায় আওয়ামী লীগ। বিস্তারিত সাইফুর রিপনের প্রতিবেদনে। দলের প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিআরইউতে আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা।
কক্সবাজার সীমান্তে প্রতিদিন। আলোচনায় বক্তারা অভিযোগ করেন 15 বছরে রাষ্ট্রকে অকার্যকর করে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে করণীয় সবই করেছে আওয়ামী লীগ সরকার। সুষ্ঠু ভোট বলতে বোঝায় সেই ভোট যেই ভোটে সমস্ত জনমানুষেরা আকাঙ্ক্ষা থাকে অংশগ্রহণ করার, এবং যারা হেরে যায় তারাও সানন্দে সেই ফলাফল মেনে নেয়। এইটা হচ্ছে সুষ্ঠু নির্বাচন। এর ধারে কাছে, এর হাজারো মাইলের মধ্যেও বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে নাই, তাদের চামচারা এখন আর নাই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন একদলীয় শাসন প্রতিষ্ঠায় গণতন্ত্রের লেবাসে সরকার এমন নির্বাচন করে যে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচনই করতে চায় না। এই নির্বাচনে মানুষ অংশ নিচ্ছে না, এটা স্বতঃস্ফূর্তভাবে নিচ্ছে না। আওয়ামী লীগের এত ভয় কেন একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে? এই জন্যে তারা এই গত 15-16 বছরে যে অপকর্মগুলো করেছে, সেই অপকর্মে তারা সারা দেশে তন্ন তন্ন করে খুঁজলেও তাদের সমর্থক খুঁজে পাবে না। আমি উৎখাতের কথা বলবো না, উৎখাত করতে যাবো কেন? আমরা ভোটের অধিকার চাই, যে ভোটের মধ্য দিয়ে আমরা তাদেরকে পরাজিত করবো। সপরিবারে সাবেক সেনাপ্রধানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রসঙ্গে বলেন, বাংলাদেশে সীমাহীন দুর্নীতি হচ্ছে তা সারা বিশ্ব বলছে। দুনিয়া বলছে যে বাংলাদেশের বর্তমান শাসক গোষ্ঠী এখন আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত। আমার নিজের ঘর যদি আমি নিজে সামলাতে না পারি, অন্য তো আমার ঘর সামাল দেবে না। অনেকেই খুশি হবে যে আপনার আজই যে স্যাংশন এসছে, আমি মনে করি যে ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্ত করা। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে আওয়ামী লীগের তীব্র সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আওয়ামী লীগ এমন একটি ওয়াশিং মেশিন, যত পাপ করুক, যত চুরি করুক, যত খুন করুক, ওই আওয়ামী লীগের ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে ঢুকলে সব সাফ সুতরা, সব পরিষ্কার হয়ে যায়। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। ঈদের আগে কোনো পণ্যের দাম নতুন করে নির্ধারণ করা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। দুপুরে নিজ দপ্তরে তিনি এসব কথা বলেন। ডলারের দাম বৃদ্ধি ভোক্তা পর্যায়ে কোনো প্রভাব ফেলবে না বলেও জানান প্রতিমন্ত্রী। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। দিন যতই যাচ্ছে বাড়ছে নিত্যপণ্যের দাম, কোনোভাবে যেন নিয়ন্ত্রণে আসছে না বাজার, যার প্রভাব পড়ছে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের উপর। পরিবারে খরচ চালাতে অনেকটা দিশেহারা সাধারণ মানুষ। এমন বাস্তবতায় সোমবার মন্ত্রিসভার বৈঠকে বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য প্রতিমন্ত্রীকে কঠোর নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পরদিন দুপুরে বাজার মনিটরিং নিয়ে সচিবালয়ে নিজ দপ্তরে কথা বলেন প্রতিমন্ত্রী। সরবরাহ ঠিক থাকার পরও দুই এক জায়গায় পণ্যের দাম একটু বেড়েছে এমন অভিযোগ স্বীকার করে নিয়ে মন্ত্রী জানান, ঈদকে সামনে রেখে পণ্যের দাম যেন না বাড়ে সে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রয়োজনীয় যা জিনিস আছে সবকিছুই কিন্তু বাজারে অ্যাভেলেবেল আছে, তারপরেও দেখা যায় যে দুই এক জায়গায় জিনিসপত্রের দাম একটু বেড়ে যাচ্ছে। এই লক্ষ্যেই আমরা যেন গতবার রোজার ঈদের সময় যেভাবে মনিটরিং করেছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আবারও এই ঈদেও যেন আমাদের সাধারণ ভোক্তা এবং ক্রেতারা কোনো রকমভাবে কোনো অসুবিধায় না পড়ে এবং ন্যায্য মূল্যে জিনিসগুলি পায়, সেই জন্য উনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। হঠাৎ করে ডলারের দাম বৃদ্ধি পেলেও এতে ভোক্তা পর্যায়ে কোনো প্রভাব পড়বে না বলে জানান প্রতিমন্ত্রী। আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে চাই যে এই যে ডলারের যে অ্যাডজাস্টমেন্টটা হলো 10 টাকা থেকে 17 টাকা, এটা কিন্তু আমাদের ভোক্তা পর্যায়ে কোনো ইম্প্যাক্ট পড়বে না। আপনারা বলবেন যে কেন পড়বে না, কারণটা হলো আমাদের আমদানিকারকরা তখনই কমপ্লেন করতেছিল যে ব্যাংক থেকে তারা সরকারি যে নির্দিষ্ট রেট সেই রেটে তারা ডলার পাচ্ছিল না। সো তারা তখনই 120 টাকা 22 টাকা এক একজন এক এক রকম ভাবে প্রাইভেটলি সেটেল করতেছিল। এখন সরকার সমন্বয় করার ফলে তারা সরকারি যে রেট সেই রেটেই সবগুলা আমদানিকারক আমদানি করতে পারে। বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, ঈদকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা যাতে সুযোগ দিতে না পারে সেদিকে দৃষ্টি দেওয়া হবে। তো আমরা বাজার মনিটরিং করতেছি। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরো থাকছে। সিরিজের প্রথম টি-20তে টস হেরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। নির্ভয়ে খেললে জয়ের প্রত্যাশা লিটন দাসের। এক গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক আকরাম হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে 126 কোটি টাকা অস্বাভাবিক ব্যাংক লেনদেনের অভিযোগ উঠে
দুদকের 16 পৃষ্ঠার অনুসন্ধানে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অনুসন্ধানে আরও উঠে আসে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের বিশাল তথ্য। মহিউদ্দিন আহমেদের সহযোগিতায় ফজলে আদিত্যের প্রতিবেদন। সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের উপপরিচালকের দাখিল করা 16 পৃষ্ঠার অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে একটি গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক মোহাম্মদ আকরাম হোসেন ও তার স্ত্রী মিসেস সুরাইয়া পারভিনের 126 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন। মঙ্গলবার দুদকের গোপালগঞ্জ জেলা কার্যালয়ে উপপরিচালক মশিউর রহমান সমন্বিত জেলা কার্যালয়ে বাদী হয়ে দুদকের আইন 2004-এর 26 ও 27 ধারায় দুটি মামলা করেন। আকরাম হোসেনের বিরুদ্ধে দুদকের করা মামলার এজাহারে বলা হয়, দাখিল সম্পদের বিবরণীতে 1,61,79,000 টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য গোপন, মিথ্যা ও ভিত্তিহীন ঘোষণা দেওয়া সহ তার স্ত্রীর যোগসাজশে অসাধু উপায়ে অর্জিত ও জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 6,70,39,000 টাকার স্থাবর অস্থাবর সম্পত্তির অর্জন করে ভোগ দখল করেন, যা দুর্নীতি দমন আইন অনুসারে শাস্তিযোগ্য অপরাধ। এজাহারে আরও উঠে আসে আকরাম হোসেনের স্ত্রী সুরাইয়া পারভিন ব্যবসায়িক হিসাব দেখিয়ে তার অবৈধ সম্পদ বৈধ করার চেষ্টা চালান, যা দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে। রাষ্ট্রের বিশেষ সংস্থার কোনো কর্মকর্তা দুর্নীতিতে উদ্বেগ প্রকাশ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক। বিশাল সম্পদের মালিকানা অর্জন করেছেন বা আয় অর্জন করেছেন স্ত্রীর নামে বা নিজের নামে বা বেনামে, যেভাবে হোক না কেন, এটা তো একটা যেটা খুশির বিষয় সেটা হচ্ছে যে দুর্নীতি দমন কমিশন এটা তদন্ত করছে বলে জানা যাচ্ছে এবং সেই ক্ষেত্রে আমরা আশা করব এই ব্যক্তির পরিচয় অবস্থার মধ্যে থেকে সুষ্ঠুভাবে তদন্ত করে বৈধের সাথে অসামঞ্জস্য সম্পদ যেটা চিহ্নিত হবে তার জন্য দায়ী সাব্যস্ত করে যথাযথ আইনি প্রক্রিয়ায় জবাবদিহিতা আনতে হবে। শুধু সরকারি কর্মকর্তাই নন, দুর্নীতির সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনার পরামর্শ ডাক্তার ইফতেখারুজ্জামানের। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। রূপকল্প 2041 বাস্তবায়নে যুবকরাই হবে প্রধান হাতিয়ার। দেশের মোট জনসংখ্যার 30% যুবক, যাদের মেধাকে কাজে লাগাতে বদ্ধপরিকর সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে প্রথমবারের মতো দুদিন ব্যাপী দি 8 যুব বিষয়ক সম্মেলন শেষে যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন এ কথা বলেন। তিনি জানান, বাংলাদেশ সহ দি 8 ভুক্ত দেশগুলোর যুবকদের সামগ্রিক উন্নয়নে দি 8 ইয়ুথ কাউন্সিল প্রতিষ্ঠা করা হবে, যার সদর দপ্তর হবে ঢাকায়। আমাদের যে এত বড় একটা যুব সমাজ আছে, এইটাকে বলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এটাকে কাজে লাগিয়ে আমরা সামনের দিকে উন্নয়নে এগিয়ে যেতে হবে। দেখছেন সংবাদ রাত। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসার শেষ বিদায় জানানো হচ্ছে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে। পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে প্রিয় নেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। পরে মরদেহ নেওয়া হবে তেহরানে। বুধবার এখানে জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে 23 মে নিজ জন্মশহর মাশহাদে দাফন করা হবে রাইসিকে। বিস্তারিত অন্যয় কর্মকারের ডেস্ক রিপোর্টে। এই জনস্রোত প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে, তার শেষ যাত্রায় সামিল হতে। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতের দুদিন পেরিয়ে গেলেও প্রিয় নেতার এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। আর তাই চোখের জলে তাকে শেষ শ্রদ্ধা জানাতে পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে জড়ো হন হাজার হাজার মানুষ। শেষ যাত্রায় অংশ নিতে তাই সকাল থেকেই শহরটির রাস্তায় ছিল ভক্ত ও সমর্থকদের উপচে পড়া ভিড়। তাবরিজ থেকে মঙ্গলবার বিমানযোগে রাইসির মরদেহ নিয়ে যাওয়া হয় তেহরানে। সেখানে গার্ড অফ অনারের মধ্য দিয়ে রাষ্ট্রীয় সম্মান জানানো হয় তার কফিনে। বুধবার তেহরানে তার জানাজা হওয়ার কথা রয়েছে, যেখানে অংশ নেবেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানো শেষে রাইসির মরদেহ নিয়ে যাওয়া হবে তার জন্মস্থান মাশহাদে। বৃহস্পতিবার সেখানে চিরনিদ্রায় শায়িত হবেন ইব্রাহিম রাইসি। এদিকে প্রিয় নেতার মৃত্যুতে এখনো শোকাচ্ছন্ন গোটা তেহরান। দুর্ঘটনায় এতগুলো মানুষের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না বাসিন্দারা।
দুর্ঘটনার খবর শোনার পর সে রাতে আমি ঘুমাতে পারিনি। প্রিয় নেতার জন্য সারা রাত দোয়া করেছি। পরদিন সকালে যখন শুনলাম তিনি আর নেই, বুকটা ভেঙে চুরমার হয়ে গেছে। রাইসি অত্যন্ত জনপ্রিয় একজন প্রেসিডেন্ট ছিলেন। তিনি জনগণের কথা ভাবতেন, তাদের জন্য কাজ করতেন। শুধু ইরানি জনগণ নয়, তিনি এ অঞ্চলের অন্যান্য দেশের বাসিন্দাদের কথাও ভাবতেন। এর আগে সোমবার ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী সহ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের স্মরণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এদিকে মর্মান্তিক ওই হেলিকপ্টার দুর্ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধানের নির্দেশে একটি উচ্চ পর্যায়ের দল এরই মধ্যে দুর্ঘটনাস্থলে কাজ শুরু করেছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। পূর্ণাঙ্গ তদন্ত শেষে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে বলেও জানানো হয়। এর মধ্যে আগামী 28 জুন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ইরান সরকার। সোমবার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবেরের নেতৃত্বে মন্ত্রিসভার জরুরি বৈঠক শেষে এ কথা জানানো হয়। অন্যয় কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ রাত।